বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও বাস্তবায়নে ঘরে বসে শিখি কর্মসূচির আওতায় জনপ্রিয় ফেসবুক পেজ ঘরে বসে শিখি পেজের পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার লাইভ ক্লাসে সাদর আমন্ত্রণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। দোয়া করি আল্লাহর রহমতে ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং সকলের দোয়ায় আমিও ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই টাইমে ম্যাডামের ক্লাসের জন্য অধীর আগ্রহে বসে আছো। হ্যাঁ, ঘরে বসে শিখি জনপ্রিয় পেজ, এই পেজের পক্ষে আমি আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রাথমিক বিজ্ঞান বিষয়ের জন্য। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রতি মুহূর্তে যেহেতু নতুন নতুন শিক্ষার্থী আমাদের বিভিন্ন পেজে অ্যাড হচ্ছে, অর্থাৎ আমাদের এইসব অনলাইন পেজে অ্যাড হচ্ছে, সেই জন্য সবার সুবিধার্থে ম্যাডাম পরিচয় দিচ্ছি। আমি সৈয়দা নিশাত সুলতানা, সহকারী শিক্ষিকা, খন্দকিয়া সমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটহাজারী, চট্টগ্রাম। আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে আজকে আমি ঘরে বসে শিখি পেজে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই রেডি? আমি আশা করি তোমরা রেডি আছো। হ্যাঁ, আমিও রেডি। চলো আমরা পাঠে ফিরে যাই। আজকে আমি পড়ব অধ্যায় 13। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে অধ্যায় 13, জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। আমাদের অধ্যায়ের নাম কি? জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। এবং আমরা গত ক্লাসে পড়েছিলাম পার্ট 1 এবং সেই পার্ট 1 আমাদের সম্পূর্ণ শেষ হয়ে গেছিল। এবং এই ধারাবাহিকতায় আজকে আমি পার্ট 2 এর কিছু অংশ আজকে আলোচনা করব এবং আরো কিছু অংশ কিন্তু আগামী ক্লাসে আমাদেরকে আলোচনা করতে হবে, কারণ এই পার্ট 2টা কিন্তু অনেক বড় একটি পার্ট। এটা একটু বিশদ আলোচনা করতে হবে, সেই জন্য আমি আজকে তোমাদের সাথে অর্ধেক অংশ শেয়ার করব। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাইকে ঘরে বসে শিখি পেজের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ম্যাডামের পরিচয় দিয়েছি। হ্যাঁ, আজকে আমরা প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী, আমি দেখাচ্ছি ল্যাপটপে, তোমাদেরকে নিশ্চয়ই দেখা যাচ্ছে। সবাই একটু খেয়াল করো। ঠিক আছে, সবাইকে ঘরে বসে শিখি পেজের পক্ষ থেকে আমি প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণীর বিষয়ের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের পাঠ 2, জনসংখ্যা বৃদ্ধি প্রাকৃতিক পরিবেশের উপর কি প্রভাব ফেলে। হ্যাঁ, এটাই আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা জনসংখ্যা বৃদ্ধিটা আমাদের প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, আমাদের কিছু আছে জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাবটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবাই একটু খেয়াল করো। আমি আজকের পাঠটা তোমাদেরকে লিখছি প্রাকৃতিক সম্পদের উপর। আমাদের পাঠ হচ্ছে প্রাকৃতিক সম্পদের উপর। প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। ওকে, তোমরা একটু খেয়াল করো। উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। আজকে আমরা এই পাঠটা নিয়ে আলোচনা করব। এটা কিন্তু অনেক বড় একটি পাঠ, এটা আমাদেরকে আলোচনা করতে হবে। জনসংখ্যা বৃদ্ধি এটা প্রাকৃতিক সম্পদের উপর কিভাবে প্রভাব ফেলে, ওইটাই আজকে আমরা আলোচনা করব। আমি তোমাদেরকে পাঠটা এখানে লিখে দিয়েছি, নিশ্চয়ই এখানে দেখেছো। আর এখানে দেখো, ল্যাপটপে দেখো, এখানে দেখা যাচ্ছে, এই যে দেখো ছবিটা দেখো, এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিতে দেখা যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির উপর যে প্রভাবটা আমাদের যে প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ এই যে গাছপালা, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। এই গাছপালা বলো, এদিকে পাহাড় দেখা যাচ্ছে, এই যে পাহাড় বলো, হ্যাঁ, এখানে যে বনজ সম্পদ দেখা যাচ্ছে, এগুলো সব কি প্রাকৃতিক সম্পদ। এই যে গাছপালা, বনজ সম্পদ, পাহাড়, এগুলা জনসংখ্যার উপর কি প্রভাব ফেলতে পারে? জনসংখ্যা যখন বেশি বৃদ্ধি পাচ্ছে, দেখো এই ছবিতে মানুষ কিন্তু ঘর বাড়ি বেশি বৃদ্ধির জন্য গাছপালা কেটে ফেলতেছে। তাহলে এটা কিসের উপর প্রভাব পড়তেছে? গাছপালার উপর। এরপরে দেখো এখানে পাহাড় পর্বত দেখা যাচ্ছে, পাহাড়ের কিছু অংশ হয়তো ভরাট করে দেখা যাচ্ছে এখানে কি হচ্ছে? ঘর বাড়ি তৈরি হচ্ছে। ওকে, এরপরে দেখো আমরা আরো দেখি, এখানে দেখো জনসংখ্যা বৃদ্ধির ফলে তাহলে আমাদেরকে কি হচ্ছে? বনভূমি যখন আমরা বেশি করে কেটে ফেলি তখন আমাদের কি হয়? ভূমিক্ষয় হয়। যখন গাছপালাগুলো কেটে ফেলা হয় বনজ সম্পদের, তখন বন জঙ্গল থেকে যখন আমরা
গাছপালা কেটে ফেলি তখন কি হয়, আমাদের ভূমি ক্ষয় হয়। এই ভূমি ক্ষয়ের কারণে দেখো কি অবস্থা হয়ে গেছে। এখানে ভূমি ক্ষয়ের কারণে আমাদের মাটি দিন দিন নিচের দিকে তলিয়ে যাচ্ছে, অর্থাৎ ভূমি ভেঙে যাচ্ছে, ভূমি ক্ষয় হয়ে যাচ্ছে। এরপরে আবার কি হচ্ছে, ভূমি ধস। তাহলে এখানে কি হচ্ছে, ভূমি ধস। তাহলে ভূমি ক্ষয় হচ্ছে, ভূমি ধস হচ্ছে, এগুলো সব প্রাকৃতিক সম্পদের উপর কি হচ্ছে, আমাদের জনসংখ্যা বৃদ্ধির প্রভাবের কারণে। আবার এখানে দেখা যাচ্ছে কি, এগুলোর কারণে যখন ভূমিক্ষয় ভূমিধস বেড়ে যায় তখন আমাদের কি হয়, প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়। তাহলে জনসংখ্যা বৃদ্ধি দেখো কিভাবে আমাদের প্রাকৃতিক সম্পদের উপর প্রভাব ফেলে। আবার সে প্রাকৃতিক সম্পদের উপর প্রভাবের কারণে আমাদের কি হয়, প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়, যা আমাদের জনজীবনে বিপর্যয় নেমে আসে। এই দেখো, যখন গাছপালা কেটে ফেলা হয় ভূমিক্ষয় এবং ভূমিধসের পরে এখানে কি সৃষ্টি হয়েছে, বন্যার সৃষ্টি হয়। তাহলে আমরা যখন বন্যা হয় তাহলে আমাদের জীবনটা কেমন হবে, অনেক বিপর্যয়ের সম্মুখীন হতে হয় আমাদেরকে। তো আমাদের জনসংখ্যা যখন দিন দিন বাড়ছে, আমাদের প্রাকৃতিক সম্পদের কিন্তু উপর চাহিদাটা বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদ কি, সীমিত। তো আমাদের তেল, গ্যাস, কয়লা ইত্যাদি জ্বালানি যেগুলো রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, বিভিন্ন ধরনের গাছপালা, বনায়ন, পাহাড়, পর্বত, এগুলো কিন্তু আমাদের জন্য সীমিত। তাহলে এই পানি শক্তি আছে, বায়ু শক্তি আছে, তাহলে অনেক কিছু প্রাকৃতিক সম্পদ আমাদের রয়েছে, কিন্তু এগুলো আমাদের জনসংখ্যার তুলনায় এখন যেভাবে আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে সেই তুলনায় কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদ সীমিত হয়ে যাচ্ছে। তো আমাদের জনসংখ্যা বৃদ্ধিটা কিসের উপর প্রভাব ফেলছে, প্রাকৃতিক সম্পদের উপর। প্রাকৃতিক সম্পদের উপর প্রভাব ফেলার ফলে আবার আমাদের কি হয়ে যাচ্ছে, বিভিন্ন আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগকে আমরা ফেস করতে হচ্ছে। এরপরে দেখো আমাদের এই দেখো, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন এই যে বন্যার সময়, ভূমিক্ষয়ের সময় কিভাবে দেখা যাচ্ছে, দেখো এখানে পানি উঠে কি একাকার অবস্থা হয়ে গেছে। এখানে দেখো তোমরা, দেখা যাচ্ছে। এরপরে দেখো আমি আরো একটা ছবি দেখাচ্ছি। এখানে দেখো রাস্তা ভেঙে গেছে, ওই যে গাছপালা কেটে ফেলার পরে আশেপাশে যে গাছপালা ছিল রাস্তার মাঝখানে, চারিদিকে পানি। এই যে আমি দেখাচ্ছি মাউসকে ক্লিক করে, যেখানে দেখাচ্ছি তো আমার এখানে দেখা যাচ্ছে এই যেখানে চারিদিকে পানি হয়ে গেছে। মানুষ দেখো, রাস্তা যেটা ছিল এটা কিন্তু ভেঙে ভেঙে অর্ধেক হয়ে গেছে। গাছপালা যেহেতু কেটে ফেলা হয়েছে, তাহলে ভূমি ক্ষয় হয়ে যাচ্ছে, ভূমিটা কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে। এটা ভূমি ক্ষয় হয়ে যাচ্ছে এবং ভূমিধসের মতন সৃষ্টি হচ্ছে, যার কারণে বন্যাটা বেড়ে যাচ্ছে। এরপরে ছবি দেখো, এখানে এখানে দেখো এই যে নদীর পাড়, নদীর পাড় দেখো, এখন গাছপালা যখন কেটে ফেলা হয় বনভূমি ধ্বংস করার ফলে আমাদের ভূমিধস আরো বেড়ে যায়। এই যে আস্তে 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 ভূমিগুলা কেটে কেটে ভেঙে ভেঙে অর্ধেক অর্ধেক নদীতে বিলীন হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি মানুষের ঘর বাড়ি থাকে, ঘর বাড়িগুলো কোথায় বিলীন হয়ে যাবে, সমুদ্রের পানির মধ্যে বিলীন হয়ে যাবে। এখন দেখো এখানে তোমাদেরকে আরো একটা ছবি দেখাচ্ছি আমি। এখানে দেখো ঘূর্ণিঝড়ের মতন সৃষ্টি হচ্ছে। গাছপালা যখন কেটে ফেলা হয় দেশে, পাহাড় পর্বত এর মধ্যে যখন আমাদের কি হয়, অর্ধেক মাটি ভরাট করে ঘর বাড়ি তৈরি করে ফেলা হয়, যখন গাছপালা প্রচুর পরিমাণে কেটে ফেলা হয় তখন আমাদের দেশে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের আমরা সম্মুখীন হই। ঘূর্ণিঝড়ের মতন একটা ব্যাপক প্রাকৃতিক দুর্যোগের আমরা কি হয়েছি, সম্মুখীন হয়েছি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভালো করে দেখো তোমরা, এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাবের টপিকসের মধ্যে কিন্তু আমাদের রয়েছে এই প্রাকৃতিক সম্পদের উপর যখন জনসংখ্যার অতিরিক্ত বৃদ্ধি হয়, অতিরিক্ত প্রভাব পড়ে, এবং সেটা কিন্তু আমাদের আবার প্রাকৃতিক দুর্যোগের মতন আমাদের জনজীবন বিপর্যস্ত করে দেয়। তাহলে জনসংখ্যা বৃদ্ধিটা আমাদের জন্য অত্যন্ত মারাত্মক, অর্থাৎ হুমকির পথে আছে। 96 পৃষ্ঠা তোমরা খুলো, বইয়ে বিজ্ঞান বইটা তোমরা 96 পৃষ্ঠা খুলো। 96 পৃষ্ঠা খুলে দেখো, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে আমাদের যে বইয়ের মধ্যে দেখা যাচ্ছে। এখানে দেখো ছবিতে, এখানে দেখো খুব সুন্দর একটা ছবি আমি দেখিয়েছি তোমাকে, ম্যাডাম তোমাদেরকে দেখিয়েছি ম্যাডাম প্রথমে। এই যে ছবি যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ ওখানে দেখা যাচ্ছে, দেখো যে গাছপালা কেটে ফেলতেছে, রাস্তাঘাট, এখানে পাহাড় পর্বত যেগুলো দূরে আছে নদীর পাড়ের উপর পাশে, ওগুলো ভরাট করে মানুষ ঘর বাড়ি তৈরি করতেছে, নদী ভরাট করে ফেলতেছে, পানির সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রাকৃতিক সম্পদের উপর জনজীবন তখন কি হচ্ছে, বিপর্যস্ত হয়ে যাচ্ছে। এইভাবে যখন জনসংখ্যা দিন দিন ক্রমাগত বাড়ে, তখন জনসংখ্যা কি হয়, আমাদের প্রাকৃতিক সম্পদের উপর বিপর্যয় সৃষ্টি হচ্ছে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কিন্তু প্রধান কারণ হচ্ছে কি, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি। বিজ্ঞান এবং প্রযুক্তি যেহেতু এখন ব্যাপক অগ্রগতি হয়ে গেছে, সেই কারণে আমাদের জনসংখ্যা বৃদ্ধির এটা অন্যতম প্রধান কারণ। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে মানুষ এখন কিন্তু যথেষ্ট পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারতেছে।
তাহলে মানুষ কি হচ্ছে এখন, যেহেতু খাদ্য উৎপাদন বাড়তেছে, আবার বিজ্ঞান এবং প্রযুক্তির আবিষ্কারের মাধ্যমে বিভিন্ন ধরনের এখন যন্ত্রপাতি বের হয়ে গেছে, যার কারণে আমরা অধিক ফসল উৎপাদন করতে পারছি। সেই কারণে মানুষের এখন জনসংখ্যা বৃদ্ধির আরো একটা অন্যতম উপায় বিজ্ঞান ও প্রযুক্তির। আমাদের 97 পৃষ্ঠা খুলো, তোমরা একটু সারসংক্ষেপ যেটা আছে ওটা একটু চোখ বুলিয়ে নেয়। বইটা খুলো সবাই, 97 পৃষ্ঠা খুলে তোমরা দেখো, ওখানে কিন্তু খুব সুন্দর একটা লাইন আছে, জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যাপক অগ্রগতি। তাহলে দেখো, এই যে আমরা ব্যাপক অগ্রগতির কারণে কি করতে পারতেছি, আমরা খাদ্য উৎপাদন করতে পারছি প্রচুর পরিমাণে। এছাড়াও আমাদের আরো কি হচ্ছে, বিভিন্ন রোগ এবং দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য চিকিৎসা প্রযুক্তির ব্যাপক অগ্রগতি হয়েছে। চিকিৎসা প্রযুক্তির ব্যাপক অগ্রগতির কারণে মানুষ কিন্তু এখন অনেক ধরনের দুরারোগ্য ব্যাধি থেকে কি হচ্ছে, মুক্তি পাচ্ছে। তাহলে যে ধরনের আমাদের যন্ত্রপাতি কলা কৌশল চিকিৎসার জন্য তৈরি হচ্ছে, সেই কারণেও কিন্তু বিজ্ঞানের কারণে, প্রযুক্তির কারণে, সেই কারণে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির একটা অন্যতম প্রধান উপায় এটা। ফলে মানুষ কিন্তু এখন আমাদের কি হচ্ছে, দীর্ঘায়ু লাভ করছে। তাহলে দেখো তোমরা, প্রাকৃতিক পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাবটা আমরা কিভাবে কি হচ্ছে, আমরা বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে। কিভাবে দেখো, বাড়তি খাবারের জন্য আমাদের প্রভাবিত করতেছে, বাসস্থানের জন্য, তারপর জমির জন্য, এরপরে শিক্ষা, শক্তি এবং অন্যান্য সম্পদ যেগুলো রয়েছে আমাদের বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, ওগুলোর কারণে আমরা কিন্তু জনসংখ্যা বৃদ্ধির মধ্যে প্রভাব বিস্তার করছে। কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণটা কি, সীমিত। অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে গিয়ে মানুষ কি করছে, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে। অতিরিক্ত সম্পদ যখন আহরণ করতে যাচ্ছে, মানুষ কি করছে, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে, কখনো বা পরিবেশ ধ্বংস করে ফেলছে। অর্থাৎ যেমন চাষের জমি, গোখাদ্য, বাসস্থান, রাস্তাঘাট তৈরির জন্য মানুষ কি করছে, বনভূমি ধ্বংস করছে। তাহলে দেখো, ব্যাপক অগ্রগতি বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে করতেছে। কিন্তু কিভাবে এটা প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনটা, ব্যাপক সম্পদ যখন আহরণ করতে চাচ্ছে মানুষ প্রাকৃতিক সম্পদ, সে কারণে প্রাকৃতিক পরিবেশে কিন্তু বিপর্যয়, পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে। কখনো কখনো এটা পরিবেশের কি হচ্ছে, ধ্বংস করতেছে। যেমন চাষের জমির জন্য আমরা কি করতেছি, অনেক সময় বনভূমি কেটে ফেলে ওখানে আমরা চাষের জমির জন্য আবাদি জমি করে ফেলতেছি। এরপরে গোখাদ্যের জন্য আমরা গাছপালা কেটে ওদের জন্য, গাছের যে পাতা টাতা আছে ওগুলো যখন নিয়ে আসবো ওদের খাদ্যের জন্য আমরা কি করতেছি, গাছপালা, বনভূমি ধ্বংস করছি। বাসস্থানের জন্য তো অবশ্যই আমি প্রথম তোমাদের পাঠে বলেছিলাম আমার গত ক্লাসে, বাসস্থানের জন্য মানুষ প্রচুর পরিমাণে গাছপালা কেটে ফেলছে, জমি ভরাট করে ফেলছে। বিভিন্ন ধরনের ফসল যেগুলো ছিল আমাদের সবুজ গাছপালা, বনায়ন ইত্যাদি, আমরা কি করি, এগুলো কেটে আমরা বাসস্থানের জন্য তৈরি করি। এরপরে রাস্তাঘাট তৈরির জন্য অনেক সময় আমরা একটা মনে করো একটা বন আছে, তোমাদের একটা বাগান আছে সুন্দর, ওটাকে কেটে অনেক সময় কি করা হয়, বাড়ির জন্য রাস্তাঘাট তৈরি করা হয়। তাহলে এগুলো আমাদের কি হচ্ছে, বনভূমি ধ্বংস হচ্ছে। এই বনভূমি ধ্বংস কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদের উপর প্রভাব ফেলছে। তাহলে বনভূমি ধ্বংসের ফলে বিভিন্ন গাছপালা এবং পশু পাখির কি হচ্ছে, আবাসস্থল নষ্ট হচ্ছে। তাহলে কি হচ্ছে, বনভূমি ধ্বংসের ফলে গাছপালার যে আবাসস্থল, গাছপালাকে বনে খুব সুন্দর লাগে, আর পশু পাখিরা ওখানে কি করে, বনে তাদের একটা আবাসস্থল। তাহলে এই গাছপালা, বনভূমি যখন ধ্বংস হয়, তাহলে গাছপালা এবং কি হয়, পশু পাখি তাদের আবাসস্থল নষ্ট হচ্ছে। ফলে ধীরে ধীরে তারা কি হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। অনেক ধরনের গাছকে এখন আমরা দেখতেছি না, অনেক ধরনের প্রাণী কিন্তু দিন দিন কি হচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। অনেক আগে যে প্রাণীগুলো আমরা দেখতাম, এখন কিন্তু সেই প্রাণীগুলোকে আর দেখা তেমন যায় না। কি কারণে, বনভূমি ধ্বংসের ফলে আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে। তারপর কি হচ্ছে দেখো, বনভূমি আগে ভূমিক্ষয় এবং ভূমিধস, সেই জন্য কিন্তু আমাদের কি হচ্ছে, জনসংখ্যার বৃদ্ধির কারণে প্রাকৃতিক সম্পদের উপর এটাও কিন্তু একটা ব্যাপক প্রভাব বিস্তার করে। এরপর হচ্ছে এই পরিবর্তনের কারণে বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর প্রভাব ফেলছে। গাছপালা যখন কেটে ফেলা হয়, বনায়ন, তখন এটা কিসের উপর প্রভাব সবচেয়ে বেশি বিস্তার করে, এটা হচ্ছে তখন বৃষ্টিপাত এবং তাপমাত্রার উপর। হ্যাঁ, বৃষ্টিপাত এবং তাপমাত্রা, অধিক তাপমাত্রা বেড়ে যায় যখন গাছপালা কমে যায়, অক্সিজেনের পরিমাণটা কমে যায়, তখন কি হয়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ তাপমাত্রা অত্যধিক বেড়ে যায়, যার কারণে পৃথিবীর তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে এবং বৈশ্বিক উষ্ণায়নের মতন একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। এর ফলে আমাদের কি হয়, আমাদের বন্যা হচ্ছে, এখন খরা হচ্ছে, ঝড়ের মতন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। তাহলে দেখো তোমরা, আমি এখানে এই যে দেখো ঝড়, এখানে দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগগুলো আমি তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম। এই যে ঝড়, এই যে গাছপালা যখন কেটে ফেলা হয় প্রচুর, এখানে কি হয়ে যায়, তখন অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, বৃষ্টি বেড়ে যায় বা তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাচ্ছে, তাইলে এগুলো হচ্ছে কি, প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে। আমি তোমাদেরকে আরো দেখাচ্ছি,
একটু আগে দেখিয়েছিলাম তোমাদেরকে। এই যে দেখো এখানে ভূমিধস, ভূমিকা, তাহলে এগুলো সব কি প্রভাবের কারণে আমরা এইসব প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করতে হচ্ছে আমাদেরকে। আমাদের এইসব প্রাকৃতিক মোকাবেলা দুর্যোগ যখন হয় তাহলে আমাদের কি হচ্ছে, এর উপর আরো একটা প্রভাব চলে আসতেছে, সেটা হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা খুব কি হচ্ছি, ক্ষতির সম্মুখীন হচ্ছি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আজকে আমাদের পাঠটা ছিল প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। তো জনসংখ্যা বৃদ্ধির প্রভাবের কারণে আজকে আমাদের এই একটা টপিক্সের সাথে কতগুলো জিনিস সম্পর্ক দেখো রয়েছে, কতগুলো বিষয় সম্পর্কিত রয়েছে। প্রাকৃতিক সম্পদের উপর রয়েছে জনসংখ্যা বৃদ্ধি, আবার প্রাকৃতিক সম্পদের উপর যখন হয় এটা, এরপর আস্তে আস্তে কি হচ্ছে, বনভূমির উপর হচ্ছে, ভূমিধস হচ্ছে, ভূমিক্ষয় হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে। এবং এমন এক সময় দেখা যায় অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা কি হয়ে যাচ্ছি, এখন বৈশ্বিক উষ্ণায়নের মতন একটা জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে পৃথিবী এখন আছে। মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে। তাহলে দেখো এই একটা বিষয়ের সাথে আমাদের কতগুলো বিষয় সম্পর্কিত। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি এখন এই যে প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব পড়িয়েছি, এটা তোমরা খুব মনোযোগ সহকারে কিন্তু খেয়াল করেছো নিশ্চয়ই, আমি আশা করি তোমরা খেয়ালই করেছো এবং দেখেছো। তাহলে আমি তোমাদেরকে এখন একটু বলছি, তোমরা একটু খেয়াল করো। আমি তোমাদেরকে আরো একটা এখন বাড়ির কাজ দিচ্ছি, আগামী ক্লাস আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তবে তোমাদের জন্য আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো, তোমরা পারলে এখনই লিখে দাও। তোমরা একটু খেয়াল করো বাড়ির কাজটা, তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিচ্ছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং ইম্পর্টেন্ট একটা বাড়ির কাজ। এটা অনেক সময় আমাদের কাঠামোবদ্ধ প্রশ্ন আসতে পারে। আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু দেখো। এখানে লেখা আছে জনসংখ্যা বৃদ্ধি প্রাকৃতিক পরিবেশের উপর কি প্রভাব ফেলে। এটা তোমরা এখানে যে ছকটা আছে, এই যে 96 পৃষ্ঠা একটা ছক আছে, ভালো করে দেখো, দেখা যাচ্ছে নিশ্চয়ই 96 পৃষ্ঠায়। হ্যাঁ, এই 96 পৃষ্ঠা যে ছকটা আছে, এটা তোমাদের আজকে আমি বাড়ির কাজ দিলাম। জনসংখ্যা বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদ। জনসংখ্যা বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদ। এটা হচ্ছে মানে এখানে আমার জায়গা নেই, সেই জন্য আমি সংক্ষেপে লিখেছি প্রাকৃতিক সম্পদ। এটাকে তোমরা দুইটা কলাম করবে, আমি তোমাদেরকে কলাম বলে একটু দেখা দিচ্ছি ঠিক কিভাবে করবে, ম্যাডামের মতন করে করতে হবে। এখানে দেখো তোমরা দুইটা ঘর করেছে ওরা, আমিও দুইটা ঘর করছি। তারপর এখানে হচ্ছে হেডিং, আমাদের কি কি প্রয়োজন হবে। প্রশ্নটা হচ্ছে আমাদের কি কি প্রয়োজন হবে। আমি তোমাদেরকে এটা একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। কি কি প্রয়োজন হবে। এখানে এটা একটু আটতেছে না এখানে, সেই জন্য আমি এখানে আবার দিচ্ছি আমাদের কি কি প্রয়োজন হবে। আর এখানে হচ্ছে তার জন্য কোন কোন প্রাকৃতিক সম্পদ লাগবে। এখানে এই কলমটা হচ্ছে তার জন্য, অর্থাৎ আমরা তার জন্য কোন কোন প্রাকৃতিক সম্পদ, তাহলে তার জন্য কোন কোন ঠিক হুবহু তোমরা বইয়ের যেটা আছে 96 পৃষ্ঠা, ওইটা তোমরা লিখবে। কোন কোন প্রাকৃতিক সম্পদ লাগবে। এখানে একটা দেখা আছে, দেখো তোমরা একটু খেয়াল করো। এখানে লেখা আছে 1 নম্বরে আছে আমাদের কি কি প্রয়োজন হবে, অর্থাৎ ঘর বাড়ি তৈরি। হ্যাঁ, বাড়ি তৈরির জন্য আমাদের কি লাগবে, এখানে ওনারা দিয়েছে, বইয়ে দিয়েছে আমাদের, দেখো বাড়ি তৈরি। তাহলে প্রাকৃতিক সম্পদ আমাদের প্রথমে কি কি প্রয়োজন হবে, এটা হচ্ছে মানে আমাদের প্রয়োজনগুলো লিখতে হবে প্রথম কলমে। এই যে আমাদের এখানে প্রয়োজনগুলো আমাদের প্রথমে মনে করো, এখানে 1 নম্বরে আছে বাড়ি বা বাসস্থান। তোমরা এখানে বাড়ি বা বাসস্থান লিখতে পারো, এইভাবে লিখতে পারো তোমরা, বাড়ি বা বাসস্থান। 2 নম্বরে কি লাগবে, খাদ্য। তারপরে এইরকম করে 3 নম্বরে কি লাগবে, এইভাবে করে করে তোমরা মোট 4টা ঘর লিখবা। তাহলে এখানে আমাদের কি কি লাগবে, আমি তোমাদেরকে প্রথমে একটা বই আছে ওটা দিলাম, আবার দ্বিতীয়টা আমি দেখালাম। 3 4 দেখি তোমরা 4টা করে দেখাতে পারো এখানে। এখন বাড়ি আর বাসস্থানের জন্য আমরা কোন কোন প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করতে হচ্ছে। তাহলে বাড়ির জন্য মাটি লাগতেছে, মাটি হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ। এরপরে আর কি লাগবে, কাঠ।
তারপরে লাগবে কি পাথর। তাহলে এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এরপরে খাদ্যের জন্য কি কি প্রাকৃতিক সম্পদ লাগবে। তারপরে হচ্ছে এই 3 4 আরো 2টা তোমরা নিজেরা করবে। দেখি তোমরা যদি পারো তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। ঘরে বসে শিখি ফেসবুক পেজে ম্যাডামের নিশাত ম্যাডামের 4র্থ শ্রেণী প্রাথমিক বিজ্ঞান বিষয়ে কমেন্ট বক্সে তোমরা পাঠিয়ে দাও। এই ছকটা তোমরা পূরণ করবে আগামী ক্লাস পর্যন্ত। আগামী ক্লাসে ম্যাডাম সুন্দর করে তোমাদের জন্য 2টা প্রশ্ন, এখানে যে প্রশ্ন 2টা রয়েছে এই যে পার্ট 2 এর মধ্যে আমাদের কিছু পর টপিকস আর রয়ে গেছে, ওটা আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে আলোচনা করব। তোমরা সে পর্যন্ত এই বাড়ি কাজটা করে ম্যাডামের ক্লাসে পাঠিয়ে দাও। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আর বাবা মায়ের সাথে থাকবে। আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, যেহেতু এখন শীতকালে এখন আমাদের মহামারী করোনাকালীন হয়তো আরো কিছু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য তোমরা নিজেকে সেফ রাখবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা। তো আগামী ক্লাসে ম্যাডাম আরো কিছু বিশদ আলোচনা নিয়ে এই অধ্যায়ের এই পাঠের উপর ইনশাল্লাহ আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। ম্যাডামের জন্য তোমরা দোয়া করো যেন সুস্থ দেহে সুস্থ মনে ম্যাডাম পাঠটি নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।